हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ক্লাস 12 এর ফোর্থ তথা ফাইনাল সেমিস্টারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব টেড হিউজেসের লেখা হক রুস্টিং। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য কি ফ্যাক্টস অর দ্য ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস অফ দ্য পোয়েট্রি ইন ব্রিফ। আমরা এই কবিতাটা পড়তে গিয়ে লক্ষ্য করব যে এই টেক্সটের নামকরণ করা হয়েছে হক রুস্টিং। হক কথার অর্থ কি? হক কথার অর্থ হচ্ছে বাজ পাখি। আর রুস্টিং কথার অর্থ কি? রুস্টিং কথার অর্থ হচ্ছে রেস্টিং অন এ হাই ট্রি, অর্থাৎ একটা উঁচু গাছের ডালে বসে একটা বাজ পাখি যে কিনা বিশ্রাম নিচ্ছে এবং যে কিনা গভীর চিন্তায় মগ্ন রয়েছে। আমরা এই টেক্সটটা পড়বার আগে আমরা একটুখানি এই কবিতার হাইলাইটস বা পয়েন্টস টু রিমেম্বার একটুখানি এক ঝলক দেখে নিয়ে এসো। আমরা জানলাম কি যে হক মানে হচ্ছে বাজ পাখি আর রেস্টিং মানে হচ্ছে রুস্টিং মানে হচ্ছে রেস্টিং অর লস্ট ইন থট অন এ হাই ট্রি। আমরা দেখে নেব এই টেক্সটের সোর্স বা টেকেন ফ্রম টেড হিউজেসেস 1960 পোয়েট্রি কালেকশন লিউপারকেল, অর্থাৎ টেড হিউজেসের 1960 সালের একটা কবিতা সংকলন বা কবিতা সমগ্র থেকে নেওয়া লিউপারকেল নামক কবিতা সমগ্র থেকে এই কবিতাটা গ্রহণ করা হয়েছে। পাবলিশড বা প্রকাশকাল 1960, 1960 সালে এই কবিতাটা প্রকাশ পেয়েছিল। নেক্সট আমরা চলে আসব টাইপ, মানে কি ধরনের এটা একটা কবিতা। এটা একটা ড্রামাটিক মনোলগ। আমি আমার আগের ক্লাসগুলোতে এই ড্রামাটিক মনোলগ সম্বন্ধে মোর অর লেস একটা ক্লাসিফিকেশান বা একটা ডেফিনেশান দেওয়ার চেষ্টা করেছি। আমরা ড্রামাটিক মনোলগ বলতে এখানে এটা বুঝবো যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ হক, একটি বাজ পাখির দৃষ্টিকোণ থেকে বা একটি বাজ পাখির পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটাকে ড্রামাটিক মনোলগ হিসেবে জাজ করা হয়েছে। বেসিক্যালি এই কবিতার মধ্যে হক অর্থাৎ বাজ পাখি হচ্ছে সিঙ্গেল স্পিকার, অর্থাৎ যার মুখ দিয়ে এই টোটাল কবিতাটা প্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ যে কিনা এই কবিতায় একাই কথা বলছে। আমরা আরও একবার ড্রামাটিক মনোলগের ডেফিনেশনটা একটুখানি দেখে নিয়ে এসো। ড্রামাটিক মনোলগ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ হক। দ্য স্পিকার হিয়ার ইজ আ হক হুইচ ইজ আ বার্ড। এখানে বক্তা হচ্ছে একটি বাজ পাখি যে কিনা একটা পাখি। অফ প্রে, যে কিনা শিকার ধরে। অ্যাটাকিং স্মলার বার্ডস, ছোট ছোট পাখিগুলোকে আক্রমণ করে। অ্যান্ড ইটিং দেম টু ফিড হিমসেলফ, এবং সেগুলো খেয়ে সে নিজে বেঁচে থাকে। দ্য হক হিয়ার ইজ টু বি ইমাজিনড অ্যাজ স্পিকিং অ্যান্ড এক্সপ্রেসিং হিজ আইডিয়াস। এখানে কল্পনা করা হয়েছে যে একটা বাজ পাখি যে কিনা হচ্ছে কথা বলছে এবং প্রকাশ করছে তার মনের ধারণাগুলোকে। অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্বন্ধে। অ্যান্ড দ্য ইউনিভার্স অফ হুইচ হি ইজ আ ডেনিজেন। দ্য হক স্পিক্স উইথ এ সেন্স অফ অথরিটি, হি হ্যাজ কনফিডেন্স। নেক্সট আমরা চলে আসবো ফর্ম বা রীতি বা ধরন। দ্য টেক্সট ইজ প্রেজেন্টেড ফার্স্ট পার্সন ন্যারেটিভ বা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। আমরা পড়তে গেলে দেখতে পাবো যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ বা পয়েন্ট অফ ভিউ এগুলো হচ্ছে লিটারারি টার্ম। তো এখানে লিটারারি টার্ম যেটা দেওয়া রয়েছে যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, এই ফার্স্ট পার্সন ন্যারেটিভটা কি আমরা এর একটুখানি ডেফিনেশনটা দেখে নেব। দেখো, আ স্টোরি টোল্ড বাই এ ক্যারেক্টার, একটা গল্প যা কিনা একটা চরিত্রের দ্বারা বলা হয়। হু কলস হিমসেলফ আই, যে কিনা নিজেকে আই এই প্রোনাউন দ্বারা নিজেকে এক্সপ্রেস করে। আর ন্যারেটিভ ফিল্টার থ্রু দ্য কনসাসনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, অর্থাৎ একটা বিবৃতি বা একটা কাহিনী যা কিনা একটা স্বতন্ত্র চরিত্র যে কিনা প্রকাশ করছে বা এখানে বর্ণনা করছে। আমরা এর একটা দুরন্ত এক্সাম্পল নিতে পারি চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড, একটা অসাধারণ নোবেল, অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। তোমরা কখনো যদি সময় পাও একটুখানি পড়ে নিতে পারো, দারুণ একটা লেখা ডিকেন্সের। নেক্সট আমরা চলে আসবো রিদম, 3 ভার্স
বা মুক্ত ছন্দ। ফ্রি ভার্স কি জিনিস সেটা নিয়ে আমরা একটুখানি ইন ব্রিফ একটুখানি আলোচনা করব। দেখো, আ স্টাইল অফ পোয়েট্রি, এক ধরনের কবিতা লেখার মানে ধরন বা কবিতা লেখার একটা ধরন, দ্যাট ডাস নট ফলো আ রেগুলার রাইম স্কিম, যেটা অনুসরণ করে না কোনো মানে নিরন্তর একটা রাইম স্কিম, যেটা ফলো করে না, অর মিটার অথবা মিটার, ইনস্টিড মিমিকিং দ্য ন্যাচারাল রিদিমস অফ স্পিচ অ্যান্ড ফলোয়িং ফর এ মোর ওপেন ফ্লেক্সিবল ফর্ম। দ্য টার্ম ভার্স লিবার emerged in France in the late 19th century. The concept was adopted by early 20th century English language poets, influenced by their French counterparts such as T.S. Eliot and Ezra Pound. Next আমরা এবার চলে আসব টোন অ্যান্ড স্টাইল। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ারফুল অ্যান্ড ডিরেক্ট। এখানকার ভাষা অত্যন্ত মানে কর্মক্ষম বা শক্তিশালী এবং ডিরেক্ট, যেখানে সোজাসুজি বলা হয়েছে। উইথ অ্যান অ্যারোগ্যান্ট অ্যান্ড আনইয়েল্ডিং টোন, একটা মানে জোরপূর্বক এবং একটা আনইয়েল্ডিং টোন, যেখানে কোনো বশ্যতা স্বীকার করে না বা নিজেকে বশ্যতা স্বীকার করবার কোনো প্রশ্নই ওঠে না, এরকম একটা টোনে এই কবিতাটা প্রকাশ করা হয়েছে। দ্যাট রিফ্লেক্টস, যেটা কিনা প্রতিফলিত করে দ্য হকস সেলফ প্রোক্লেমড সুপিরিয়রিটি, এই কবিতার যে স্পিকার বাজ পাখির একটা আত্মবিশ্বাস এবং যে নিজের যে একটা আধিপত্য করবার যে একটা ক্ষমতা, সেটা কিনা এখানে ব্যাপকভাবে হাইলাইট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা প্যাটার্ন। 6 স্ট্যাঞ্জা পোয়েম, এটা একটা 6 স্তবক বিশিষ্ট একটা কবিতা ইন ফ্রি ভার্স, যা কিনা মুক্ত ছন্দে লেখা হয়েছে। আমি একটু আগেই বললাম যে ফ্রি ভার্স কি জিনিস। ইউজিং কনসিস্টেন্ট কোয়াট্রেন্স, কোয়াট্রেন্স মানে হচ্ছে 4 লাইনের কবিতা আর কি, সেটাকে আমরা বলবো মানে 4 লাইনের একটা করে স্ট্যাঞ্জাকে আমরা কোয়াট্রেন বলে জানি বা বলবো। অ্যান্ড এন্ড স্টপড লাইন্স টু ক্রিয়েট আ সেন্স অফ হকস অ্যাবসলিউট ডমিনেন্স ওভার নেচার। অর্থাৎ এই প্রকৃতির উপর হক বা বাজ পাখির যে একটা চূড়ান্ত একটা কর্তৃত্ব ফলানোর ক্ষমতা রয়েছে, একটা প্রাধান্য বিস্তার করবার ক্ষমতা রয়েছে, বা সে যে ক্ষমতা প্রকাশ করতে চায় বা সে যে প্রভুত্ব প্রকাশ করে আসছে, সেটাই কিনা এই কবিতার মধ্য দিয়ে ব্যাপকভাবে তুলে ধরা হচ্ছে। তো নেক্সট আমরা এবার চলে আসব মিটার। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, আগেই বলেছিলাম। It has no regular metrical structure or rhyme scheme. The poem used 6 quatrains or 4 lines into 6, অর্থাৎ 24 লাইনের একটা কবিতা। স্ট্যাঞ্জাজ হচ্ছে 6, লাইন্স হচ্ছে 24। থিম, প্রাইমারি থিমস অফ দ্য পোয়েম আর পাওয়ার অ্যান্ড ডমিনেন্স, অর্থাৎ এই কবিতার যে প্রাথমিক যে বিষয়বস্তু সেটা হচ্ছে ক্ষমতা এবং প্রাধান্য বা কর্তৃত্ব বা প্রভুত্ব ফলানোর একটা ব্যাপার বা আধিপত্য বিস্তার করবার একটা ব্যাপার এখানে দেখানো হয়েছে। ইট ডেলস ইনটু থিমস অফ ইনস্টিংক্ট ভার্সাস কনসাইন্স, অর্থাৎ এখানে অন্তরসত্তা এবং একটা কনসাইন্স বা বিবেকের একটা দ্বন্দ্ব আমরা এখানে লক্ষ্য করব। দ্য ন্যাচারাল অর্ডার অফ ভায়োলেন্স, অর্থাৎ একটা হিংসুটে মন বা হিংসুটে পনার একটা অর্ডার এখানে আমরা লক্ষ্য করব। অ্যান্ড আ সেন্স অফ অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, এবং এক ধরনের চূড়ান্ত ক্ষমতার বিস্তার এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে রাখবার যে একটা মানে মানসিকতা বা প্রবণতা, সেটা কিনা এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা দেখব যে লিটারারি ডিভাইসেস বা ফিগার্স অফ স্পিচের যে ইউসেজ হয়েছে। আমরা মোটামুটি এখানে 3 ধরনের ফিগার্স অফ স্পিচ পাবো। একটা হচ্ছে পার্সনিফিকেশন, নেক্সট হচ্ছে অ্যালিটারেশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে রিপিটিশন বা ওয়ান টাইপ অফ অ্যানাফোরা এখানে ইউজ করা হয়েছে।
আমরা একটুখানি দেখে নেব যে পার্সনিফিকেশন বা ব্যক্তি সত্তার আরোপ এর ডেফিনেশন এবং এক্সাম্পলস। নেচার, অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ এ লিভিং বিইং, অর্থাৎ দিস ইজ ডান ইন দ্য ইমাজিনেশন অফ দ্য স্পিকার অর দ্য অথার, অর্থাৎ ব্যক্তি সত্তার এখানে প্রয়োগ করা হয়েছে। পার্সনিফিকেশনের কত সুন্দর এক্সাম্পলস হয় বাইরের, আমরা তার কিছু এখানে বহিঃপ্রকাশ করছি। দ্য লাভলি রোজ লাভস হার বিউটি, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, দো মুভস ফাস্টার দেন thought moves faster than action, great pines grown aghast. নেক্সট আমরা অ্যালিটারেশন একটুখানি দেখে নেব। দ্য সেম লেটার, syllable or sound is repeated at the beginning of successive or nearly successive words. এক্সাম্পল আমরা আগেও আলোচনা করেছি যে গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গয়ের প্রাধান্য। চলো চপলার চকিত চমকি, চয়ের প্রাধান্য। নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং লুক বিহাইন্ড, দেখো এল 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 কনসার্ন সাউন্ড। দ্য ফিল্ড অফ ফ্রিডম, ফ্যাকশন, ফেম অ্যান্ড ব্লাড, এফ এফ এফ। এগুলো হচ্ছে অ্যালিটারেশন। আমরা ফাইনালি চলে আসবো রিপিটিশন। ইট ইজ আ রেটোরিক্যাল ডিভাইস দ্যাট রিপিটস ওয়ার্ডস, ফ্রেজেস, সাউন্ডস অর স্ট্রাকচার্স to create emphasis, rhythm or emotional effect. It's one type of anaphora, বলেছি যে এটা এক ধরনের অ্যানাফোরাও আমরা জাজ করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা নেব লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক। আর এখানে বেশ কিছু ইমেজেসের ইউসেজ করা হয়েছে। দ্য বার্ডস ফিজিক্যাল অ্যাট্রিবিউটস সাচ অ্যাজ ইটস হুকড বিক অ্যান্ড ফিট অ্যান্ড ইটস প্রিডেটরি অ্যাকশনস ইনক্লুডিং টিয়ারিং অফ হেডস অ্যান্ড কিলিং হোয়ার ইট উইসেস, এই সমস্ত ইমেজেস এখানে প্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো যে মেসেজ, এই কবিতার মধ্যে কি বার্তা পাঠককুলের প্রতি দেওয়া হয়েছে সেটা আমরা একটুখানি দেখব। দ্য সেন্ট্রাল মেসেজ অফ টেড হিউজেসেস হক রুস্টিং এক্সপ্লোরস থিমস অফ অ্যাবসলিউট পাওয়ার, আগেও বহুবার বলেছি। দ্য ব্রুটাল অ্যামোরাল নেচার অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ক্রিটিক অফ হিউম্যান অ্যারোগ্যান্স অ্যান্ড অ্যানথ্রোপোসেন্ট্রিজম। তো এই কবিতায় একটা বাজ পাখির যে একটা নৃশংস মানসিকতা, তার যে একটা প্রভুত্ব করবার ক্ষমতা, তার যে একটা ডমিনেট করবার যে একটা মানে মানসিক একটা বাসনা, সেটাই কিনা এখানে অত্যন্তভাবে এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসব এই কবিতার যিনি কবি টেড হিউজেস, তার লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। টেড হিউজেস, Edward James Hughes was an English poet, translator and children's writer. টেড হিউজেস ছিলেন একজন ইংরেজ কবি, একজন অনুবাদক এবং একজন শিশু সাহিত্য লেখক। He was born on 17th August 1930 at Yorkshire in England. Critics frequently rank him as one of the best poets of his generation and one of the 20th century's greatest writers. He was appointed as Poet Laureate in 1984 and held the office until his death. He attended Cambridge University, where he became interested in anthropology and folklore. In 2008, The Times ranked Hughes fourth on its list of the 50 greatest British writers since 1945. অর্থাৎ 1945 সাল থেকে 2008 সালে দ্য টাইমস নামক একটি পত্রিকা
50 জন ব্রিটিশ লেখকের মধ্যে টেড হিউজেসকে চতুর্থ স্থান দিয়েছিলেন। হি ম্যারিড ফেলো পোয়েট সিলভিয়া প্ল্যাথ, অ্যান আমেরিকান, ইন 1956। দে লিভড টুগেদার ইন দ্য ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অ্যান্ড দেন ইন ইংল্যান্ড in what was known to be tumultuous relationship. They had 2 children before separating in 1962. Path ended her own life in 1963. Ted Hughes is famous for his powerful and innovative poetry, which often explores the natural world, myth, and the primal forces of life and death, frequently using animal imagery. Hughes's childhood in the Yorkshire countryside deeply influenced his work, which is characterized by a vivid portrayal of the animal world, emphasizing its raw power and savagery. Animals often serve as metaphors and icons in his poems. Some of his most famous collections are The Hawk in the Rain, 1957, which established his reputation, The Experimental Crow, 1970, and his later intensely personal birthday letters, 1998. Children's books like The Iron Man, 1968, and translations of works such as Aeschylus's Oresteia. He also wrote non-fiction, edited poetry collections, and published his own letters. His children's books are The Iron Man, 1968, a well-known story for children, which was later adapted into the film The Iron Giant. Next হচ্ছে Meet My Folks, 1961, one of his books for younger readers. আর ট্রান্সলেশনস অ্যান্ড অ্যাডাপ্টেশনসগুলো আমরা একটুখানি দেখে নেব। দ্য ওরেসিয়া, অ্যান অ্যাডাপ্টেশন অফ সেনেকাজ প্লে, টেলস ফ্রম ওভিড, 1997, আ কালেকশন অফ হিজ ট্রান্সলেশনস অফ ওভিডস মিথস। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হুজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ভার্স ইজ উইথাউট সেন্টিমেন্টালিটি। দিস গ্রেটেস্ট পোয়েট অ্যান্ড প্লেরাইট অ্যান্ড রাইটার breathed his last by cardiac attack on 28th October 1998 in London, England, at the age of 68. নেক্সট আমরা চলে আসব এই টেক্সটের লাইন বাই লাইন অ্যানালিসিস বা বঙ্গানুবাদে আমরা একটুখানি আসব। তোমরা অবশ্যই তোমাদের হাতের সামনে টেক্সট বইটা খুলে রাখবে। আমি তোমাদের এই টেক্সট বইটা থেকে পড়ছি। তো চলে আসি, দেখো, হক রুস্টিং এই কবিতাটার যে নামকরণ করা হয়েছে তার পেছনে একটা তাৎপর্য, একটা ব্যাখ্যা রয়েছে। কি সেটা? দ্য হক বিলংস টু দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ড অ্যান্ড দিস পোয়েম দেয়ারফর বিলংস টু দ্য ক্যাটেগরি অফ হিউজেসেস অ্যানিম্যাল পোয়েম। দ্য ওয়ার্ড অ্যানিম্যাল ইন দিস কনটেক্সট ইনক্লুডস বার্ডস। The spectacle of violence pervades this poem. The poem is written in the form of a monologue. The speaker here is a hawk, which is a bird of prey attacking mercilessly smaller birds and eating them to feed himself. The hawk here speaks with a sense of authority. He has confidence. The poem uses sharp physical imagery like hooked to describe the hawk's beak and feet, highlighting its lethality, অর্থাৎ তার মধ্যে যে একটা মারাত্মক বা একটা প্রাণনাশক একটা ক্ষমতা রয়েছে সেটা কিনা এখানে হাইলাইট করা হচ্ছে। অ্যান্ড এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা বা যোগ্যতা রয়েছে ইন দ্য ওয়াইল্ড, এই বনে বা এই জঙ্গলে বা বন্য মানসিকতার। আমরা চলে আসবো এবার টেক্সটে। দেখো, I sit in the top of the wood, my eyes closed. In action, no falsifying dream.
between my hooked head and hooked feet, or in sleep rehearse perfect kills and eat. তো প্রথম স্ট্যান্ডাতে কি বলা হচ্ছে যে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আই বলতে এখানে কাকে বলা হচ্ছে? হককে বলা হচ্ছে বা বাজ পাখিটিকে বলা হচ্ছে। টপ বলতে কি? দ্য সামিট অর দ্য আপার পার্ট অফ দ্য সারফেস, অর্থাৎ গাছের শীর্ষ বা চূড়া বা একদম মগ ডালের কথা বলা হচ্ছে। অর্থাৎ কি? আই সিট, আমি বসি, ইন দ্য টপ অফ দ্য উড, অরণ্যের চূড়ায় বা অরণ্যের শিখরে বা গাছের মগ ডালের উপর। মাই আইজ ক্লোজড, আর আমার চোখ দুটো বন্ধ রয়েছে বা আমি চোখ দুটো বন্ধ করে বসে থাকি। নেক্সট বলছে ইন অ্যাকশন নো। তো এখানে কি বলা হচ্ছে একটুখানি চলে আসি, দেখো। দিস লাইন সাজেস্টস আ মেডিটেটিভ অলমোস্ট ডিভাইন প্রেজেন্স। কোন লাইন? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। দিস লাইন সাজেস্টস আ মেডিটেটিভ অলমোস্ট ডিভাইন প্রেজেন্স। নেক্সট লাইনে আমরা আসবো ইনঅ্যাকশন নো ফলসিফাইং ড্রিম। ইনঅ্যাকশন মানে কি? নট অ্যাক্টিভ, অর্থাৎ ইনার্ট মানে হচ্ছে কি? নিষ্ক্রিয় বা অলস বা নিরুদ্যম। ফলসিফাইং মানে কি? টু মিস রেপ্রেজেন্ট, অর্থাৎ মিথ্যা বর্ণনা করা। তো টোটাল কথাটা কি মানে হচ্ছে? ইনঅ্যাকশন নো ফলসিফাইং ড্রিম, নিষ্কর্মা হয়ে কোনো মিথ্যা স্বপ্নকে বয়ে না বেরিয়ে। নেক্সট লাইনে আমরা আসবো বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। হুকড বলতে কি বলা হচ্ছে? আ বেন্ড পিস অফ মেটাল, আংটা বা মাছ ধরার বড়শি বা মাছ ধরার বড়শির কাঁটার মতো বাঁকানো। আর হুকড হেড বলতে বলা হচ্ছে আংটা বা হুকের মতো বাঁকানো মাথা। আর হুকড ফিট মানে বলা হচ্ছে যে বাঁকানো পায়ের পাতা। অর্থাৎ একটা গাছের ডালে একটা পাখি যখন তার পাতাগুলোকে এরকম বাঁকিয়ে বেশ শক্ত করে বসে থাকে, সেটাকেই কিনা বলা হচ্ছে। তো বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো মাথা এবং আমার বাঁকানো পায়ের মাঝখানে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। রিহার্স মানে কি? টু রিপিট অর সে ওভার, অর্থাৎ উচ্চ কণ্ঠে পুনরাবৃত্তি করা বা বলা। পারফেক্ট কিলস অ্যান্ড ইট বলতে বলা হচ্ছে যে দ্য টার্ম বা দ্য এক্সপ্রেশন রেফার্স হিয়ার দ্য হকস ভায়োলেন্ট পারপাস অ্যান্ড এনশিওরস দ্য পারফেকশন অফ ইটস হান্টিং প্রসেস অ্যান্ড সাবসিকুয়েন্ট ফিডিং। অর্থাৎ এখানে বাজ পাখিটির একটা হিংস্র মানসিকতা বা উদ্দেশ্যকে প্রকাশ করা হচ্ছে এবং এটা সুনিশ্চিত করা হচ্ছে যে দ্য পারফেকশন অফ ইটস হান্টিং প্রসেস, সে যেভাবে শিকার করে এবং তাতে যে সে সন্তুষ্টি লাভ করে, সেটাই কিনা এখানে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট বলতে বলা হচ্ছে অথবা ঘুমের মধ্যে অভ্যাস বা অনুশীলন করি নিখুঁত হত্যা এবং খাদ্যের বা খাওয়ারের সন্ধানের জন্যে। অর্থাৎ অর ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে, রিহার্স মানে আমি কি? অভ্যাস করি বা অনুশীলন করি, পারফেক্ট নিখুঁতভাবে, কিলস হত্যা করবার, অ্যান্ড ইট এবং খাওয়ার। অর্থাৎ দ্য হক ইজ আ কমপ্লিট সলিফিসিস্ট, অর্থাৎ ওয়ান হু বিলিভস দ্যাট অনলি ওয়ান সেলফ ইজ নোয়েবল or that only one's self exists. The world is the world he seeds and the creatures in it exist to assist his survival. He believes himself to be God's supreme creation and is himself a God-like arbiter of life and death. তো এখানে দেখানো হচ্ছে যে যে বাজ পাখিটি গাছের মগডালে চোখ বন্ধ করে বসে রয়েছে, এই নিষ্ক্রিয়তা আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ মনে হলেও বা শান্ত মনে হলেও
এটা আসলে তার ভেতরের ক্ষমতার বহিঃপ্রকাশ। সে কোনো মিথ্যা বা প্রতারণামূলক স্বপ্ন দেখে না। তার বাঁকানো মাথা আর তার বাঁকানো পায়ের মধ্যে এক নিখুঁত শিকারীর অস্তিত্ব লুকিয়ে রয়েছে। এমনকি সে ঘুমের মধ্যে শিকার করা এবং সেই শিকারকে ভক্ষণ করার যে অনুশীলন সেটা সে করতে থাকে। আর এই স্ট্যাঞ্জাতে বাজ পাখিটির আত্মবিশ্বাসী ও নির্মম প্রকৃতি প্রকাশ পায়। নেক্সট আমরা চলে আসব সেকেন্ড স্ট্যাঞ্জাতে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, the earth's buoyancy and the sun's ray are of advantage to me, and the earth's face upward for my inspection. অর্থাৎ দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, কনভিনিয়েন্স মানে কি সুটেবল বা কমোডিয়াস, উপযোগী বা সুবিধাজনক। অর্থাৎ দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ মানে উঁচু গাছের সুবিধা নিয়ে বা সুবিধা থাকায়, দ্য ইয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে। দ্য ইয়ার্স বয়ান্সি বলতে কি বলা হচ্ছে? জলে ভেসে থাকার ক্ষমতা বা প্লবতা। অর্থাৎ আমি যে ভেসে বেড়াই বা আমি যে উড়ে বেড়াই, দ্য ইয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে বলতে আকাশে ভেসে থাকা এবং সূর্যের রশ্মি বা আলো, বা আমরা এরকমও বলতে পারি যে বাতাসের উৎফুল্লতা এবং সূর্যের রশ্মি বা আলো। আর অফ অ্যাডভান্টেজ টু মি হলো আমার কাছে লাভজনক বা সুবিধাজনক বা সহায়ক কিংবা উপযোগী। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। দ্য আর্থ ফেস বলতে কি বলা হচ্ছে একটুখানি ফুটনোটটা দেখো। The earth is presented as a submissive entity personified with a face turned upward to the hawk, awaiting its gaze and approval. অর্থাৎ যে দ্য আর্থ ইজ প্রেজেন্টেড অ্যাজ এ সাবমিসিভ এন্টিটি, অর্থাৎ এখানে পৃথিবীও যেন তার কাছে বশ্যতা স্বীকার করছে। পার্সনিফাইড উইথ এ ফেস টার্নড আপওয়ার্ড, এবং পৃথিবীও যেন তার মুখ তুলে উপরের দিকে তাকিয়ে রয়েছে। টু দ্য হক, ওই বাজ পাখিটির দিকে। অ্যাওয়েটিং ইটস গেজ অ্যান্ড অ্যাপ্রুভাল, এবং অপেক্ষা করে রয়েছে তার নিখুঁত দৃষ্টি জন্যে। আপওয়ার্ড বলতে ফ্রম লোয়ার টু হাইয়ার, অর্থাৎ নিচু থেকে উপরের দিকে তাকানো। আর ইন্সপেকশন বলতে বলা হচ্ছে টু এক্সামাইন, অর্থাৎ পরীক্ষা করা বা পরিদর্শন করা। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর মুখ উপরের দিকে রয়েছে আমার পরিদর্শনের জন্যে। অর্থাৎ সেকেন্ড স্ট্যাঞ্জার একটা সারমর্ম আমরা কি বুঝতে পারলাম? যে এই স্ট্যাঞ্জাতে বাজ পাখিটি উঁচু গাছের চূড়ায় বসে থাকার সুবিধাগুলোর কথা বর্ণনা করছে। উঁচু গাছের ডাল, বাতাসের উচ্ছ্বাস আর সূর্যের আলো বাজ পাখিটির জন্য ভীষণ অনুকূল। উপর থেকে সে পৃথিবীকে দেখে যেন সমস্ত কিছুই তার পর্যবেক্ষণের জন্য সাজানো রয়েছে। বাতাস গাছের ডালগুলোকে দোলাতে থাকে এবং সূর্যের আলো পৃথিবীর বুকে তার শিকারকে শনাক্ত করতে সাহায্য করে। আর এই স্তবকে তার ডমিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং পাওয়ার এর একটা ফিলিংসকে এস্টাবলিশ করা হয়েছে বা এখানে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো নেক্সট স্ট্যাঞ্জায় আমরা আসবো। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট, মাই ইচ ফেদার, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। লকড আপন মানে কি? ফ্যাস্টেনিং, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা বা জড়িয়ে থাকা, বা হচ্ছে দৃঢ়ভাবে আটকানো রয়েছে এমন। আর রাফ মানে হচ্ছে কি? আনইভেন বা রাগিড, অসমতল বা অমসৃণ বা এবড়ো খেবড়ো। আর বার্ক বলতে বলা হচ্ছে দ্য স্কিন অফ আ ট্রি, অর্থাৎ আমরা এটাকেও এরকমও বলতে পারি আ স্কিন অফ এ ট্রাঙ্ক অর ব্রাঞ্চেস, অর্থাৎ গাছের ছাল বা গাছের বাকল বা গাছের ত্বক। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার পা দুটো আটকানো রয়েছে বা আটকে রয়েছে
রুক্ষ গাছের ছালে বা রুক্ষ গাছের ডালে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন। দ্য হোল অফ ক্রিয়েশন মিন্স to all of existence and the divine power that created it, which the hawk believes it now embodies and controls. অর্থাৎ it took the whole of creation বলতে সৃষ্টির সমস্ত শক্তি লেগে গিয়েছিল। to produce my foot, my each feather. To produce refers to a creation or the process of making. অর্থাৎ আমার পা এবং প্রত্যেকটা পালক তৈরি করতে বা গড়তে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। ক্রিয়েশন বলতে কি বলা হচ্ছে? গড অ্যান্ড দ্য এন্টায়ার ইউনিভার্স, সিম্বলাইজিং দ্য আলটিমেট পাওয়ার অ্যান্ড দ্য কমপ্লেক্স প্রসেস বাই হুইচ দ্য হক ওয়াজ মেড। অর্থাৎ গড অ্যান্ড এন্টায়ার ইউনিভার্স, ঈশ্বর এবং গোটা বা সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সিম্বলাইজিং দ্য আলটিমেট পাওয়ার, যেটা কিনা এখানে প্রতীকী হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে যে একটা আলটিমেট পাওয়ার, একটা চূড়ান্ত একটা যে শক্তি, অ্যান্ড দ্য কমপ্লেক্স প্রসেস, এবং একটা জটিল যে প্রক্রিয়া বা পদ্ধতি, বাই হুইচ দ্য হক ওয়াজ মেড, আর যার দ্বারা কিনা একটা বাজ পাখিকে সৃষ্টি করা হয়েছিল বা বাজ পাখিকে জীবন দিয়ে এই জগতে পাঠানো হয়েছিল। আই হোল্ড মাই ক্রিয়েশন সিগনিফাইজ দ্য হকস এক্সট্রিম ডমিনেন্স। ডমিনেন্স মানে বলেছি প্রভুত্ব করা, প্রাধান্য বিস্তার করা। সেলফ অ্যাসিওর্ডনেস, আত্ম আশ্বস্ততা, অ্যান্ড গড লাইক পার্সপেক্টিভ, এবং ঈশ্বরের মতো বা ঈশ্বর সম একটা দর্শন ওভার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা কিনা সমগ্র বিশ্বে রয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট বলতে এখন আমি সেই সৃষ্টিকেই ধরে রেখেছি আমার পায়ের নিচে বা আমার পায়ের দ্বারা। দিজ লাইন্স কনভে দ্য হকস এক্সট্রিম সেলফ ইম্পর্টেন্স, ইমপ্লাইং দ্যাট ইটস এক্সিস্টেন্স ইজ দ্য কালমিনেশন, মানে তার যে অস্তিত্ব সেটা যে একটা সর্বোচ্চ সীমা বা চূড়ান্ত সীমা অফ এভরিথিং, সমস্ত কিছুরই। অ্যান্ড ইট নাও হোল্ডস ডমিনিয়ন ওভার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং এখন সে গোটা বা সমগ্র বিশ্বকে ডমিনেট করছে, মানে প্রভুত্ব করছে, কর্তৃত্ব ফলাচ্ছে, সেটাই কিনা এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ এই স্ট্যাঞ্জার একটা সারমর্ম আমরা এরকমই বের করতে পারি যে বাজ পাখিটি তার পায়ের নখ দিয়ে সে শক্তভাবে রুক্ষ ছাল আঁকড়ে ধরে বা আঁকড়ে ধরে সে স্থির হয়ে বসে থাকে এবং অচঞ্চল থাকে। সে মনে করে তার পা এবং প্রতিটি পালক তৈরি করতে সমগ্র সৃষ্টিকে তার শক্তি এবং সময় পর্যাপ্ত পরিমাণে ব্যয় করতে হয়েছে। এটা তার অহংকার এবং শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। আর এখন সে নিজেই সেই সৃষ্টিকে তার পায়ের নিচে বা তার নখের নিচে রেখেছে। অর্থাৎ সে নিজেকে প্রকৃতির চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে গণ্য করে বা বিবেচিত করে। নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা 4-এ। or fly up and revolve it all slowly. I kill where I please because it is all mine. There is no sophistry in my body. My manners are tearing of heads. একদম মনের কথা বলছে এখানে যে or fly up and revolve it all slowly. Revolve মানে হচ্ছে to move about a center, চক্রাকারে ঘোরা বা ঘোরানো বা আবর্তন করা। or fly up and revolve it all slowly, অথবা আমি উড়ে বেড়াই এবং সমস্ত কিছুকে ঘুরে ঘুরে দেখি বা পর্যবেক্ষণ করি। I kill where I please because it is all mine. I kill বলতে কি বলা হচ্ছে? The hawk's inherent and ruthless nature and ownership. বাজ পাখিটির সহজাত এবং একটা নৃশংস যে
তার মধ্যে একটা প্রবণতা রয়েছে, বা একটা নির্মম বা একটা নিষ্ঠুর যে একটা প্রবণতা তার মধ্যে রয়েছে, বা প্রকৃতি বা স্বভাব রয়েছে, সেটাই কিনা এখানে দেখানো হচ্ছে। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি হত্যা করি বা শিকার করি, কারণ এ সমস্ত কিছুই কেবল আমার দখলে রয়েছে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। সফিস্ট্রি মানে হচ্ছে কুতর্ক বা মিথ্যা তর্ক করা। রেফার্স টু দ্য হক, অর্থাৎ অ্যাকশনস আর ডেসক্রাইবড অ্যাজ ফ্রি ফ্রম প্রিটেন্স অর জাস্টিফিকেশন, অর্থাৎ আমার এই কাজের জন্যে যে আমি কোনো ভান করি তাও নয়, বা কারোর জাস্টিফিকেশনের প্রয়োজন রয়েছে সেটাও নয়। হাইলাইটিং ইটস ব্রুটাল অনেস্টি, যা কিনা তার একটা নিষ্ঠুর যে তার মধ্যে একটা মনোভাব সেটাই দেখানো হচ্ছে। অ্যান্ড দ্য অ্যাবসলিউট ইনহেরেন্ট নেচার, এবং চূড়ান্ত একটা সহজাত প্রকৃতি বা স্বভাবকে ব্যক্ত করা হচ্ছে অফ ইটস বিইং, তার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার দেহে বা আমার সমগ্র শরীরে কোনো মিথ্যে ছলনা বা ভণ্ডামির কোনো মানে চিহ্ন মাত্র নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, ম্যানার্স বলতে বলা হচ্ছে পার্সোনাল স্টাইল, অর্থাৎ আদব কায়দা বা আচার আচরণ বা স্বভাব বা প্রকৃতি। টিয়ারিং অফ বলতে কি বলা হচ্ছে? টু ড্র অ্যাজ আন্ডার অর সেপারেট উইথ ভায়োলেন্স, অর্থাৎ সবলে বিচ্ছিন্ন করা বা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ করা। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আরে আমার স্বভাবই তো হলো যে, বা আমার আচরণই তো হলো যে মুন্ডচ্ছেদ করা বা শিরচ্ছেদ করা বা মাথা ছিঁড়ে নেওয়া। অর্থাৎ এই স্ট্যান্ডাতে যে একটা জিস্ট আমরা পাচ্ছি এরকমই, যে আর যে বাজ পাখিটি উড়ে যায় এবং ধীরে ধীরে সব কিছুকে প্রদক্ষিণ করে দেখতে থাকে, বরং সে তার যেই উড্ডয়ন কেবল কোনো আনন্দ বা সৌন্দর্যের জন্য নয়, তার ক্ষমতা প্রদর্শনের জন্য মাত্র। সে তার ইচ্ছে খুশি হত্যা করে বা শিকার করে, কারণ এই পৃথিবী তার অধীন, তার মধ্যে কোনো নৈতিক দ্বিধা নেই। তার প্রকৃত বা সহজাত স্বভাবই হলো শিকারকে হত্যা করা এবং তার শিরচ্ছেদ করা। এখানে তার নিষ্ঠুরতা ও প্রকৃতির প্রতি দখলদারিত্বের একটা বোধ প্রকাশ করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো স্ট্যান্জা 5-এ। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, দ্য অ্যালটমেন্ট মানে কি? টু ডিস্ট্রিবিউট অ্যাজ বাই লট অর অ্যাজ শেয়ার্স, অর্থাৎ যে একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ বিতরণ করে দেওয়া বা বেঁটে দেওয়া, যতখানি অংশ ভাগ করে দেওয়া বা আবন্টন করা বা আবন্টিত অংশ। হিয়ার দ্য হকস ডিভাইনলি অ্যাপয়েন্টেড রোল অ্যাজ এ ফোর্স অফ নেচার দ্যাট ডিসাইডস অ্যান্ড ডেলিভার্স ডেথ ইন ইটস বা টু ইটস প্রে। অর্থাৎ দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, আর এভাবেই আমি মৃত্যু বরাদ্দ করি বা মৃত্যুকে ডেকে আনি, বা আমার কাজই হলো মৃত্যু বরাদ্দ করা, মানে যমরাজের মতো সে বলছে আর কি। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, অর্থাৎ ওয়ান পাথ বলতে কি? রেফার্স টু দ্য হকস সিঙ্গেল মাইন্ডেড ডিরেক্ট অ্যান্ড রুথলেস নেচার, এমফেসাইজিং ইটস অ্যাবসলিউট ফোকাস অন হান্টিং অ্যান্ড কিলিং। অর্থাৎ বলা হচ্ছে যে বাজ পাখিটির যে একটা স্বতন্ত্র মানসিকতা, যা কিনা অত্যন্ত সোজা সাপটা, এবং রুথলেস নেচার, যার মধ্যে কোনো ভয় ডরিন একটা মানসিকতা রয়েছে। এমফেসাইজিং ইটস অ্যাবসলিউট ফোকাস অন হান্টিং অ্যান্ড কিলিং, যে কিনা জোর দিয়ে বলার চেষ্টা করছে যে সে কিনা শিকার করতে চায়, সে হত্যা করতে চায়।
ফ্লাইট মানে কি, মানে ফ্লাইং, শূন্যে ধাবন বা উড্ডয়ন। অর্থাৎ ইটস নট মেয়ারলি ফিজিক্যাল ট্রাভেল, মানে একটা পাখি যে উড়ে চলে গেল এটা যে তার কোনো শারীরিক ভ্রমণ হলো তা কিন্তু নয়। এখানে কি বলা হচ্ছে যে বাট আ সিম্বলিক অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে মানে উদিত হওয়া আর কি, মানে সে যেন একটা সিম্বলিক্যালি উদিত হচ্ছে বা আমাদের সামনে ধরা দিচ্ছে টু এ পজিশন অফ সুপ্রিম অথরিটি, একটা চূড়ান্ত একটা কর্তৃপক্ষ হিসেবে বা কর্তৃত্ব করবার একটা মালিক হিসেবে সে এখানে আমাদের কাছে সিম্বলিক্যালি প্রেজেন্ট করা হচ্ছে তাকে। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, কারণ আমার উড্ডয়নের একটি মাত্র পথ যেটা হলো সোজা বা সোজা সাপটা। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, বোনস অফ দ্য লিভিং মানে কি, মিনস কাটিং থ্রু দ্য ভাইটাল কোর অফ আদার ক্রিচার্স বডিজ। অর্থাৎ আমি জীবিত বা জীবন্ত প্রাণীদের হাড় ভেদ করি বা জীবন্ত প্রাণীদের হাড় ভেদ করার মধ্য দিয়ে নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। আর্গুমেন্টস মানে কি, টু প্রুভ, যুক্তি দেওয়া, প্রমাণ দেখানো। দ্য হক ডাস নট নিড টু জাস্টিফাই ইটস অ্যাকশনস অর অথরিটি। বাজ পাখিটির কোনো প্রয়োজন নেই যে তার এই কাজের কারণ কি তার যুক্তি প্রদর্শন করা বা কারোর কাছে তাকে প্রমাণ দেওয়া যে তার এটা করার কারণ কি, তার কোনো তার প্রয়োজন নেই। সে কারোর কথা শোনে না, কারোর কথা মানে না, কাউকে চেনে না। অ্যাসার্ট মানে কি, টু ভিন্ডিকেট, অর্থাৎ স্বপ্রমাণ করা। দ্য হক ফোর্সফুলি অ্যান্ড কনফিডেন্টলি ডিক্লেয়ার্স দ্য ডমিনেন্স, সুপিরিয়রিটি অ্যান্ড কন্ট্রোল ওভার ইটস এনভায়রনমেন্টস। এই পরিবেশ বা এই পৃথিবী বা এই জগতের উপর তার যে একটা একচ্ছত্র অধিকার বা একচ্ছত্র দখল রয়েছে সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে। রাইট মানে কি, প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট, উচিত বা সঙ্গত বা যথাযথ। দ্য হকস ন্যাচারাল পাওয়ার অ্যান্ড ভায়োলেন্স। রাইট বলতে এখানে বলা হচ্ছে যে বাজ পাখিটির প্রকৃতিগত বা স্বভাবগত যে তার যে হিংসুটেপনা, তার যে হিংসুটে মানসিকতা আর তার মধ্যে যে একটা শক্তি প্রদর্শনের ক্ষমতা রয়েছে সেটাকেই এখানে রাইট বলে জাজ করা হয়েছে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তি কেড়ে নিতে পারে না আমার এই অধিকার। আমি যে নৃশংসভাবে হত্যা করি, আমি যে নৃশংসভাবে শিকার ধরি, কোনো যুক্তি বা কোনো কারণ এটা আমার থেকে কেড়ে নিতে কখনোই পারে না বা পারবে না। এই স্ট্যাঞ্জার একটুখানি জিস্ট দেখে নেব। দেখো যে এই স্ট্যাঞ্জাতে অর্থাৎ ফিফথ স্ট্যাঞ্জাতে বাজ পাখিটি নিজেকে মৃত্যুর বরাদ্দকারী হিসেবে ঘোষণা করছে। অর্থাৎ তাকে যেন জীবন্ত প্রাণীদেরকে হত্যা করার একটা দায়িত্ব বা একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। তার ওড়ার পথ একেবারেই সোজা, সে কোনো দিকে বাঁক নেয় না, আর সে অন্য কোনো দিকে না গিয়ে সরাসরি জীবের দেহের দিকে এগিয়ে যায় এবং তাকে শিকার করে বা হত্যা করে। অর্থাৎ তার অস্তিত্বই হলো ধ্বংস করা এবং মৃত্যুর ঘোষণা করা। নেক্সট আমরা চলে আসবো এই টেক্সটের একদম ফাইনাল স্ট্যাঞ্জাতে। দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। দ্য সান ইজ বিহাইন্ড মি, বিহাইন্ড মি বলতে কি বলা হচ্ছে এখানে? দ্য হকস সুপ্রিম সেলফ ইম্পর্টেন্স and belief in its own God-like authority, positioning itself so that it overshadows and eclipses the sun, or an emblem of life and the natural order. অর্থাৎ বলছে যে দ্য হকস সুপ্রিম সেলফ ইম্পর্টেন্স, বাজ পাখিটির এই চূড়ান্ত আত্ম যে গর্ব অ্যান্ড বিলিফ এবং বিশ্বাস ইন ইটস গড লাইক অথরিটি, যার মধ্যে একটা ঈশ্বর সম একটা কর্তৃত্ব ফলাবার ক্ষমতা রয়েছে। পজিশনিং ইটসেলফ সো দ্যাট,
এমনভাবে সে নিজেকে রাখে বা নিজেকে এমনভাবে সে মেলে ধরে যে ইট ওভারশ্যাডোজ অ্যান্ড এক্লিপসেস দ্য সান, যে কিনা ছায়া ফেলে কিংবা আড়াল করে দেয় সূর্যের মতো এত বড় একটা গ্রহকে। অ্যান এমব্লেম অফ লাইফ অ্যান্ড ন্যাচারাল অর্ডার, যে কিনা সূর্য কিনা কি না জীবনের প্রতীক এবং প্রকৃতিকে সাজিয়ে তোলার যে একজন মানে যে হচ্ছে হর্তা কর্তা, সেই সূর্যকেও সে আড়াল করবার ক্ষমতা রাখে বা তাকে মানে ঘিরে দেওয়ার ক্ষমতা রাখে, তার মধ্যে রয়েছে। অর্থাৎ দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে থাকে, সূর্যকে আমি পেছনেই রাখি। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, নাথিং হ্যাজ চেঞ্জড বলতে বলা হচ্ছে কি না, দ্য হক বিলিভস ইটস এক্সিস্টেন্স অ্যান্ড পাওয়ার আর অ্যাবসলিউট। এখানে বাজ পাখিটি এটাই বিশ্বাস করে তার যেই অস্তিত্ব এই জগতে, তার যে অস্তিত্ব রয়েছে সেটা কিনা অত্যন্ত চূড়ান্ত এবং তার এটা অত্যন্ত তাৎপর্য রয়েছে। আনচেঞ্জিং, যা কিনা অটল বা অবিচল বা অপরিবর্তনীয়। অ্যান্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ ক্রিয়েটেড টু সার্ভ ইট, আর যেটা কিনা এই পৃথিবী সৃষ্টির সময়, জগৎকুলের সৃষ্টির সময় তার সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে হয়েছিল। অর্থাৎ নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগান, আমার সেই শুরুর দিন থেকেই কিছুই বদলায়নি। অর্থাৎ আমার জন্মের সময় থেকে, আমি প্রথম যখন এই পৃথিবীতে এসেছিলাম সেই থেকেই যে আমার মধ্যে একটা হিংস্রভাবে শিকার করবার একটা প্রবণতা রয়েছে, তার কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। আই বিগ্যান, দ্যাট মিনস রেপ্রেজেন্টস ইটস অ্যাবসলিউট ডমিনেন্স। অর্থাৎ একটা আলটিমেট, একটা অসীম, একটা আনরেস্ট্রিক্টেড, একটা অবাধ বা একটা আনকন্ডিশনাল, একটা নিঃশর্ত বা শর্তহীন একটা ডমিনেন্স, কর্তৃত্ব বা প্রভাব বা প্রাধান্য তার মধ্যে রয়েছে। ওভার ইটস ডোমেন, তার একটা এলাকা জুড়ে বা একটা রাজত্ব জুড়ে বা একটা আধিপত্য বিস্তার ক্ষমতা রয়েছে। অর্থাৎ কি বলা হচ্ছে যে নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান বলতে আমার সেই শুরুর দিন থেকে কিছুই বদলায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, দ্যাট মিনস দিস লাইন ডেমনস্ট্রেটস দ্য হকস আনচেঞ্জিং নেচার। এই লাইন এটা উল্লেখ করে বা এটা বলে যে তার মধ্যে একটা অপরিবর্তনীয় একটা স্বভাব বা প্রকৃতি রয়েছে। অ্যান্ড আনওয়েভারিং, এবং অবিচলিত, কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা। সাজেস্টিং দ্যাট নাথিং ক্যান অল্টার ইটস পারসেপশন অন ইটস রুল, কোনো কিছুই পরিবর্তন করতে পারে না তার এই নিয়ম বা তার এই শাসনকে। অর্থাৎ মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ বা আমার দৃষ্টি কোনো পরিবর্তন মেনে নেয়নি বা আমার দৃষ্টি থেকে কোনো পরিবর্তন নেই। I am going to keep things like this. That means a concluding statement of absolute control. This line reinforces. Reinforces মানে হচ্ছে to enforce again, পুনরায় বলবৎ করা বা চালু করা। The Hawks believe in its eternal power and refusal to allow any change or challenge to its dominance. A concluding statement, একটা শেষের লাইন, শেষের বিবৃতি বা শেষের বর্ণনা বা উপসংহারে বলা যায় বা পরিশেষে বলা যায়, অফ অ্যাবসলিউট কন্ট্রোল, চূড়ান্ত একটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা। দিস লাইন রেনফোর্সেস, এই লাইনের মধ্যে পুনরায় মানে বলবৎ করা হয়েছে দ্য হকস বিলিফ, হকের বা এই যে বাজ পাখিটির যে একটা বিশ্বাস, ইন ইটস ইটারনাল পাওয়ার, তার মধ্যে যে একটা চিরন্তন একটা শাশ্বত ক্ষমতা বা একটা শক্তি রয়েছে সেটাকে দেখানো হয়েছে। অ্যান্ড রিফিউজাল, এবং তার মধ্যে যে একটা প্রত্যাখ্যান করবার যে একটা মানসিকতা রয়েছে। টু অ্যালাউ এনি চেঞ্জ অর চ্যালেঞ্জ টু ইটস ডমিনেন্স, তার প্রাধান্য ফলাবার যে ক্ষমতাকে পরিবর্তন সে করবে না বা কারোর কোনো কথার দ্বারা যে সে এটা
পরিবর্তন করবে না, সেটাই কিনা এখানে এমফেসাইজিং করা হচ্ছে এই কনক্লুডিং লাইনের দ্বারা। অর্থাৎ বলছে যে আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, ভবিষ্যতে আমি এই জিনিসগুলোকে বা আমি এই ব্যাপারগুলোকে এভাবেই ধরে রাখতে চাই বা এভাবেই ধরে রাখবো। ফাইনাল স্ট্যাঞ্জার সামারিতে আমরা একটুখানি আসবো। ফাইনাল স্ট্যাঞ্জাতে বলা হচ্ছে যে সূর্য তার, দ্যাট মিন্স বাজ পাখিটির পেছনে থাকে, আর যেটা কিনা তাকে সমর্থন করছে, আর সে বিশ্বাস করে যে পৃথিবীতে তার আধিপত্য শুরু হওয়ার পর থেকেই কিছুই পরিবর্তন হয়নি, তার তীক্ষ্ণ দৃষ্টি কিছুরই পরিবর্তন হতে দেয়নি, কারণ সে তার নিজস্ব নিয়মেই সমস্ত কিছুকে চলে বলে সে বিশ্বাস করে। সে সব কিছুকেই এভাবে ধরে রাখতে চায়। আর এখানে বাজ পাখিটির চূড়ান্ত কর্তৃত্ব, একচ্ছত্র ক্ষমতা ও অপরিবর্তনীয় ইচ্ছার কথা প্রকাশ করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের কাজে লেগে থাকে কিংবা উপযোগী হয়ে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে করে বেশি বেশি পরিমাণে দেখতে পায়, জানতে পারে, শিখতে পারে। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।